প্রথম দিন কলেজে এসে বান্ধবীর হাতে তরম তরম করে চড় খেয়েছি, জানি না আজকে আবার কি। তার আগে আসুন পরিচয় দিয়ে দিই, আমি আবির, এবার ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ছি। আর আমার বান্ধবীর পরিচয় এখন দিব না, আপনারাই দেখবেন। মেয়েটি কি রাগী আর বদমেজাজি। ওই মেয়ে যদি আমার বউ হয় জানি না কি করবে, আমাকে হয়তো লেবুর মতো টিপতেও পারে। আপনাদের আগেই বলি, মেয়েটিকে আমি অনেক ভালোবাসি, সে স্কুল জীবন থেকে, তবে কখনো বলা হয়নি। কিছুক্ষণ পর কলেজে এসে পড়ি, এসে দেখি ফারজানা একা একা বসে আছে, তাই আমি ওর কাছে চলে আসি, এসে বসে পড়লাম। কিরে, ক্লাসরুমে যাবি না? তুই কি? তোকে আমি তো চিনি না। আজকে আবার তোর কোন রোগ হয়েছে? কিছু না, তুই যা ক্লাসরুমে। আমি তোকে নিয়েই যাব আমার সাথে। আমি তোর সাথে যাইতাম না। ফারজানা সত্যি করে বলতো, আমি আজকে কি করেছি? কিছু না বললাম না। আর কোনো অলস ব্যক্তির সাথে কথা বলি না। আজকে আমি তো একেবারে ঠিক টাইমে এসেছি। এটা বলে মাত্রই আবির কলার ধরে আমার পাশে টেনে নিলাম। কিসের ঠিক টাইমে এসেছিস? তুই এখন কয়টা বেজেছে দেখছিস? তোর জন্য আমি এখানে কতক্ষণ আগে বসে রয়েছি। তোকে কি আমি এত তাড়াতাড়ি আসতে বলেছি না? শয়তান, কালকে তো তুই বললি। আয় চল ক্লাসে যাই। দুজনে ক্লাসে চলে আসি। আসার সময় ফারজানাকে বললাম, ফারজানা একটা কথা বলবো। বল কি কথা? না এখন বলবো না, বলতে আমার অনেক ভয় লাগে। স্কুলে পড়তাম যখন, তখনও তো বলতি একটা কথা, একটা কি এমন কথা যে বলা যাবে না। আর তোর এত ভয় লাগে কেন শুনি? জানি না কবে যে বলতে পারবো, তা আমি নিজেও জানি না। ওই আবির, ভালো করে বলবি কি কথা? তুই কি কিছুই বুঝিস না? আমি কিছুই বুঝি না, কারণ আমি তো এখনো পিচ্ছি, তাই। থাক, তোর আর বোঝা লাগবে না। দুজনে ক্লাস করতে বাড়িতে চলে আসি। এভাবে কিছুদিন কেটে গেল। একদিন ফারজানা আর আমি বসে আছি। কিছুক্ষণ পরে ফারজানা বলল, আবির চল কোথাও থেকে ঘুরে আসি, অনেকদিন হলো কোথাও ঘুরতে যাই না। আমি ক্লাস মিস দিব না, এমনিতেই সামান্য পরীক্ষা। থাক, তোর আর কোথাও যেতে হবে না, আমি ওখান থেকেই উঠে যাইতেছি। এমন সময় আবির আমার হাত টেনে ধরলো। তোকে আমি যেতে বলেছি, তুই আমার সাথে এইরকম রাগ দেখাস কেন? আমার রাগের তো কোনো দাম নেই, তার রাগ দেখিয়ে কি আর হবে? চল ঘুরতে যাব। তাহলে তুই আমার সাথে এতক্ষণ ভাব নিছিস? দাঁড়া, আমি কি করি দেখ। কেন, একটু আগে যে বললি ঘুরতে যাবি? আবির, আমার না কোথাও যেতে ভালো লাগছে না। চল তো। এটি বলে ফারজানা আর আমি হাঁটা শুরু করে দিলাম। কিছুক্ষণ পরে আমাদের এখানে একটা পার্কে চলে আসি। দুজনে কথা বলতে আসি, আর ফারজানা কথার মধ্যে হাসতেছে। ওর হাসিটা যে এত সুন্দর তা আমি বলে বোঝাতে পারবো না। মন চাই হাসিটার বারবার প্রেমে পড়ে যায়। কবে যে ভালোবেসে ওকে কাছে ভাবে তা আমি নিজেও জানি না। যাই হোক, আমাকে পারতেই হবে। কিছুক্ষণ পরে ফারজানা আমার কাঁধে মাথা রাখলো। কিরে, মাথা রাখলি কেন? সেটা তো তখন বলছি, এখন তো আর বলিনি। মাথাটা কেমন যেন ব্যথা করতেছে, তাই রাখলাম। তোর যদি কোনো সমস্যা হয় তাহলে উঠিয়ে ফেলি। আমি কি তোকে উঠাতে বলেছি? বলতেও পারিস, কিউট ছেলেদের তো একটা ভাব থাকে অন্যরকম, তাই বলছি। কিউট? আমি নাকি তুই? হ্যাঁ, তুই আমার থেকে অনেক কিউটি। তোর শরীরের ভিতরে সবচেয়ে আমার গাল দুটো ভালো লাগে। তা তো ভালো লাগবেই, শুধু শুধু গালে চড় মারতে পারিস, তাই তো তোর কাছে ভালো লাগে। সেটাও মিথ্যা বলিসনি, সত্যি হতে পারে। তুই যদি আমাকে আর কোনোদিনও চড় মারিস তাহলে আর কথা বলবো না তোর সাথে। আমার সাথে কি তুই কথা না বলে থাকতে পারবি? মানুষ অভ্যেস করলে সবকিছুই পারে, তাই আমিও পারবো। আচ্ছা, তাহলে আজকে থেকে আমি আর তোর সাথে কথা বলবো না, এটা বলে আমি আমার মুখ অন্য পাশে ঘুরিয়ে নিলাম। কি কথা বলবি না? তুই আমার কে? তুই তোর সাথে কথা বলার লাগবে? কথা না বললে আমি কিন্তু মরে যাব। ছ্যাঁচড়া ছ্যামড়া, তোকে কি মরা কথা বলতে বলেছি? তুই কেন আমার সাথে এরকম করিস বলতো? তবে একটা কথা জেনে রাখ, তুই যেদিন আমার সাথে কথা বলা বাদ দিয়ে দিবি সেই দিনই আমি মরে যাব। আবে, মাথাটা খারাপ করবি না, তোকে আমি ফালতু কথা বলতে বলেছি? আর বলবো না। কিছুক্ষণ পরে চোখ পড়লো ওর চোখের দিকে, দেখতে পেলাম ওর চোখের দিকে চোখের পানিতে টলমল করতেছে।
তোর চোখের পানি টলমল করতে আছে কেন? কই, আমার চোখ দুটো তো এমনি। আর তুই মিথ্যা বলবি না। এখন তো আয়নাও নেই যে তোকে দেখাবো। আবির, ফালতু কথা না বলে চল বাড়িতে যাই, টাইম তো অনেক হলো। এখন যাব না, চল আজকে তোকে রেস্টুরেন্টে থেকে খাওয়াবো। না দোস্ত, আমার এখন আর খিদে নেই, কিছুই খাবো না। তোর কথা শুনে আমার মনটা খারাপ হয়ে গেছে। আমি আবার কি বললাম যাতে তোর মনটা খারাপ হয়ে গেল? কিছু না, চল বাড়িতে যাই। ওকে, অনেকবার বলে রাজি করানোর পরে রেস্টুরেন্টে চলে আসি, দুজনে খেতে আসি। আর আমি ওর দিকে তাকিয়ে আছি, মাঝে মাঝেও তাকিয়েছিল, তবে আমিই বেশি তাকিয়েছি। তুই বুঝি আমাকে প্রথম দেখতেছিস? হঠাৎ এই কথা কেন? না, যেভাবে তুই আমার দিকে তাকিয়ে রয়েছিস মনে হয় আমাকে আর কোনোদিন দেখিসনি। এমন একজন সুন্দরী মেয়েকে যতবার দেখি ততবার তাকানোই লাগে। এত তাকাস না, পরে আবার আমার চোখে মায়া পড়ে যেতে পারিস। তা তো অনেক আগেই পড়ে গিয়েছি। এ মা, তা আবার কবে পড়ে গিয়েছিস বল না আমাকে। তা তোকে বলবো কেন? তোর কি খাওয়া হয়েছে নাকি আরো খাবে? কেন, আমি রাক্ষস যে আরো খাবো? হতেও পারিস। আমাকে এত কথা বলতে পারলি? খাবো না, আর তোর থেকে খাবার। ফারজানা এত রাগ কেন দেখায়? আমি না হয় তোর সাথে একটু মজাই করি। চল বাড়িতে যাব। দুজনে বাসার দিকে রওনা দিলাম। দুজনে কথা বলতে আসি আর হাঁটতেছি। এর ভিতরে কিছু বাজে ছেলে ফারজানাকে দেখে বাজে বাজে কথা বলা শুরু করে দিল। মাথায় তখন অনেক রাগ উঠে গেল। আমি ওদের কাছে চলে যাব এমন সময় ফারজানা আমার হাতটা টেনে ধরলো। থাক, কুকুরগুলোকে কিছু বলা লাগবে না, ওদেরকে বলতে দে। তোকে সব কথা বলবে আর আমি কি মুখ বুজে সহ্য করব নাকি? আমি বলেছিস না ওদের কিছু বলা লাগবে না। আমি আর ফারজানার কথা শুনলাম না গিয়ে শালাদের ঘুষি মারা শুরু করে দিলাম। ওরা ছিল দুজন, ওদের দুজনে অনেক মারলাম। আবির, ছেড়ে দে না, মরে যাবে তো। শালারা মরুক, আমি চাই ওদের মারতে। আবির, আমি কিন্তু ওদের ছেড়ে দিতে বলেছি। আমি আবিরকে টান দিয়ে অন্য পাশে নিয়ে আসলাম, দেখতে পেলাম আবিরের হাত দিয়ে রক্ত পড়তেছে। দেখেছিস হাতটা কিভাবে কেটে গিয়েছে? আমি কি তোকে মারামারি করতে বলেছি নাকি? চল বাড়িতে যাব। দেখিস না রক্ত পড়তেছে, আগে এটা ব্যবস্থা করে নি। আমি আমার ওড়না ছিঁড়ে ওর হাতটা বেঁধে দিলাম। দূরও বললাম তো, আমার কিচ্ছু হয়নি। রাতে খাইছিস না, মাথার কিন্তু এমনি খারাপ আছে। দুজনে হাঁটা শুরু করে দিলাম। আবির, এটা বলতো, আমাকে ছেলেগুলো খারাপ কথা বলছে, তাহলে তুই এতটা রেগে গেছিস না? সেটা তোর জানার প্রয়োজন নেই, কোনো এক সময় যখন বলবো তখন শুনতে হবে। এখন আমি শুনবো, এখনই বল না। এখন আর বলা যাবে না, বাড়িতে এসে পড়েছি তো। তো এটা আর কোনোদিনও বলা লাগবে না। আর শোন, ব্যথার ওষুধ খেয়ে নিস। ঠিক আছে, আর তুইও একটু সাবধানে যাবে, কেমন? ঠিক আছে। আমি বাড়ির ভিতরে ঢুকে পড়লাম। এমন সময় আম্মু বলল, হাতে কি হয়েছে? কিছু না আম্মু, এমনি একটু কেটে গিয়েছে। কার সাথে আবার মারামারি করেছিস? হ্যাঁ, তোমার ছেলে অনেক ভালো হয়ে গিয়েছে, মারামারি একদমই করে না। এটা বলে রুমে চলে আসি। ওখানে থাকলে এখন অনেক কিছু বলা লাগবে। এভাবে 2 মাস কেটে গেল। একদিন আমি অনেক আগে কলেজে চলে আসি। এসে মাঠের সামনে বসে আছি, এমন সময় আমার সামনে একটা মেয়ে আসলো। হাই, আমি মিম। আমি আবির, তুমি তো আমার সাথেই বড়, তাই না? বাট তোমাকে দেখি ফারজানা ছাড়া অন্য কারোর সাথে কথাই বলো না। ফারজানা তোমার কে হয়? ও আমার সব, আরো বারণ করে দিয়েছে যে কারোর সাথে যেন কথা না বলি। তুমি কি ফারজানাকে ভালোবাসো? অনেক, কিন্তু বুঝে না আমার ভালোবাসা। ও হয়তো বুঝে, বাট প্রকাশ করে না। আর এমনিতেই মেয়েরা সবই বুঝতে পারে। জানি না, তবে ওকে ছাড়া আমি আর কাউকেই ভাবতে পারি না। চোখ বুঝলেই ও শুধু আমার সামনে চলে আসে। তো ওকে প্রপোজ করো। করবো, বাট কিছুদিন পরে। আমরা কি ফ্রেন্ড হতে পারি? না কেন, অবশ্যই পারি। এমন সময় যেটা হবে সেটা আমি কোনো দিনও ভাবিনি। আমি দেখতে পেলাম ফারজানা আমাকে দেখে মুখ ঘুরিয়ে অন্য পাশে চলে গেছে। যাবার সময় ওর মুখটা কালো হয়ে গিয়েছে। মিম, আমার এখন যেতে হবে। কেন? তোমার লাইফ পার্টনার এসেছে তাই? জানি। আজকে আবার কি না কি বলে। আমি ওর কাছ থেকে ক্লাসরুমে চলে আসি। আমাকে দেখে চলে যেতে যাবে এমন সময় আমার গালে ঠাস।
তুই আবার হাত ধরছিস কেন? আমি আবার তোকে কি করলাম? শুধু শুধু আমাকে মারলি কেন? তুই আমার থেকে চলে যেত, তোকে এখন আমার একটু সহ্য হইতেছে না। ফারজানা বল না আমি কি করেছি? আমি চলেই যাইতেছি। তুই যদি কিছু না বলে চলে যাস তাহলে আমি আর কলেজেই আসবো না। তুই কলেজে না আসলে আমার কি? আমার কিছুই না। আমি ওখান থেকে চলে আসি, তারপরে কলেজ না করে বাড়িতে চলে আসি। বাড়িতে এসে কতক্ষণ কান্না করলাম, কিন্তু কেন সেটা জানি না। পরের দিন কলেজে চলে আসি, এসে আবেগকে খুঁজতে লাগলাম, কিন্তু কোথাও দেখতে পেলাম না। মনে হয় আমার সাথে রাগ করে কলেজে আসেনি, তাতে আমার কি। এভাবে আরো কিছুদিন কেটে গেল, কিন্তু আবির কলেজে আসতো না। ওকে না দেখতে পেলে এখন হয়তো আমি পাগল হয়ে যাব। তাই কলেজ ছুটি হবার পরে ওদের বাড়িতে চলে আসি। আন্টিকে সালাম দিয়ে আবিরের রুমে চলে আসি। এসে দেখি আবির শুয়ে আছে, তাই আমি দরজা লাগিয়ে দিলাম। দরজার কাছে তাকিয়ে দেখি ফারজানা, তুই এখানে আসছিস কেন? আর দরজাটা লক করলি কেন? তোকে এখন মন মতো পিটামু, যাতে বাড়ির শব্দ না যায়। আমি তোর সাথে কথা বলার কোনো মন নেই, আর তুইও আমার সাথে আর কথা বলবি না। আমি এসে ওর কলার ধরে শোয়া থেকে উঠিয়ে ফেললাম। ফারজানা আমার কিন্তু লাগতেছে। এটা তো কিছু না, কিছুক্ষণ পর তোর মাথাটা চিবিয়ে খাবো, তখন বুঝবি মজা। এতদিন তুই কলেজে আসিসনি কেন? আমি কলেজে না গেলে কারো কিছু না, সবার কাছে আমি তো পর হয়ে গেছি। আমি আর কলেজে পড়বো না, অন্য কলেজে ভর্তি হব। আবির, রাগ তুলিস না, ওকে? আমি কারো রাগ তুলতে চাই না। দেখ, সেদিনকে মিমের সাথে কথা বলছিস কেন? তাই ওর সাথে আমি এরকম ব্যবহার করেছি। কেন আমি কথা বললে তোর কি? তুই যে সবসময় ছেলেদের সাথে কথা বলিস। আমি কোনো ছেলের সাথে কথা বলছি বল? যদি বলতে না পারিস তাহলে তোকে আমি লুচির মতো তেলে ভাজবো। আমার এখন মনে পড়তেছে না, যে সময় মনে পড়বে সেই সময় বলবো, কেমন? তুই এক্ষুনি বলবি। তুই বাড়িতে চলে যা তো। এখন যাবো না তো কুত্তা। কতদিন তুই আমার সাথে কথা বলিসনি, আমি ফোন দিলেও কেটে দিয়েছিস। তুই সেদিন আমার সাথে এরকম করেছিস তাই। আর করবো না, আর তোকে চড়ও মারবো না যদি আমার কথাগুলো শুনিস। আমি তো সব কথাই শুনি, একটা কথাও ফেলি না। কোচ্চু শুনিস? তোকে আমি মেয়েদের সাথে কথা বলতে বারণ করেছি, তবে বলেছিস কেন? আমি কি কোনো মেয়ের সাথে কথা বলি? ওই মেয়েটাই তো কথা বলতে এসেছে। তাই তো বলা লাগবে। হ্যাঁ, না বললে বলবে না যে ছেলেটি অনেক ভাব দেখায়? বললে বলো, তুই শুধু আমার সাথে কথা বলবি, আর কারোর সাথে না। আর তুই কলেজে গেলি কালো একটা টিপ পড়ে যাবে। কতগুলো মেয়ে তোর উপরে নজর ফেলেছে, তাই কেন আমি মেয়েদের মতো টিপ পরবো? হ্যাঁ, তোর আর প্রেম করা লাগবে না, বিয়ের পর বসিতে প্রেম করিস। নজর তো ফেলেছে, বাট আমার কি কপাল, একটা গার্লফ্রেন্ডও কপালে জুটলো না। এই জীবনে মনে হয় আমার আর প্রেম করা হবে না। তোর চোখ তো অন্ধ, তাই দেখতে পাস না। একটু খেয়াল করেই তাকে দেখতে পাবি। আমার কপালে বউ নাই রে, তুই একটু দেখিয়ে দে না আমার বউকে। আমি দেখিয়ে দিব। কেন, তোরটা তুই খুঁজে নিতে পারিস না? লাগবে না তোর সাহায্য, দুজনে কথা বলতে আসি আর দুষ্টুমি করতেছি। এর ভিতর চোখ পড়লো ফারজানার দিকে। ও একটা শাড়ি পরেছে। ওয়াও, এত সুন্দর আমার পাগলটা। কিরে তুই শাড়ি পরেছিস কবে? আজকে পড়েছি, তোর সাথে কথা দেখা করতে আসবো, তাই তো পড়তে অনেক কষ্ট পড়েছি। দেখ আমাকে আজকে কেমন লাগছে। সব তো ঠিক আছে, তবে তোর সুন্দর পেটটা দেখা যাচ্ছে। লুচ্চা স্যামরা, আজকে তো চোখ তুলবো। এটা বল, আবিরকে মারতে গেলাম, মারতে মারতে ও আমার উপরে এসে পড়ে যায়, আমি নিচে আরো উপরে। গল্প পড়ার পরেও অনেকে আসে কমেন্ট এবং রিয়াক্ট করে না, এই বিষয়টা আমাকে খুব কষ্ট দেয়। অনেক মারছিস, এখন বল যাবি কোথায়? লুচ্চা স্যামরা, আজকে তোর চোখ তুলবো। এটা বল, এটা বল। আবিরকে মারতে গেলাম, মারতে মারতে ও আমার উপরে এসে পড়ে যায়, আমি নিচে আরো উপরে। সরি দোস্ত, উঠে যা না, আমার অনেক কষ্ট হইতেছে। আজকে তো তোকে আর ছাড়তেছি না। আমার শুধু শুধু মারা এত সাহস তোর? এতদিন কিছুই বলিনি। ও আন্টি, তোমার ছেলে আমাকে কি করতেছে দেখে যাও। এটা বলা মাত্রই আবিরও হাত দিয়ে আমার মুখ চেপে ধরলো। আমি উঠে পড়ি না হয় এই মেয়েটি আমাকে ফাঁসিয়ে দিবে, একেবারে বিনা দোষে। ও মনো, ভয় পাইছো? আচ্ছা আমি এখন আসি, কালকে কলেজে গেলে তো সাথে কথা হবে। যাবি তো? তার আগে আমার পাশে আর একটু আয়, তোকে শাড়ি পরা অবস্থায় সেই লাগতেছে। জি না, তুই লুচ্চা, আবার যে কি বলবি তা আমি নিজেও জানি না। ছেলেদের চোখ এমনিতেই সবসময় খারাপ হয়। টাকা আসা লাগবে না, আমি তো খারাপ তাই না? তবু তো আমি খারাপ বলিনি,
খারাপ তো তোর সাথে একটা ভূত আছে, ওটা নজর লাগ, ওটার নজর খারাপ। তো এখন যা, তো আমি এখন ঘুমাবো, কালকে কথা হবে। আচ্ছা, আমি তো তোর দিকে তাকিয়েছি, এখন বল আমাকে। আমার চোখের দিকে একটু তাকিয়ে থাক, আর আমি তোর চোখের দিকে একটু সময় তাকিয়ে থাকি। এটা বলা মাত্রই ফারজানা আমার চোখের দিকে তাকিয়ে রইল, আর আমিও। ওই আবির যা, চোখ থেকে তো এখন পানি পড়ে যাবে, আমি তো তাকিয়ে থেকে পারছি না। হয়েছে। আমার চোখের দিকে তাকিয়ে কি দেখতে পেলি? তোর মায়া ভরা চোখ দুটো আমার কাছে অনেক ভালো লাগে। কি আছে তোর চোখ দুটোয়? মন চাই তোর চোখের ভিতর আমি বারবার হারিয়ে যাই। তা আমার কবে থেকে কোনো সময় মতো বললি না? কিছু কথা বুঝে নিতে হয়, সব কি বুঝিয়ে দিতে হয় নাকি? কি বলবো আমি? হ্যাঁ, কথার ভিতরে এত না পেঁচিয়ে সোজাভাবে দিতে পারিস না? সোজাভাবে বলতে পারিস না? আমি কিছু বলতে চাই না। কিছুক্ষণ পর ফারজানা চলে গেল। আমিও বালিশে মাথা দিয়ে ভাবতেছি আর কতদিন ওর জন্য অপেক্ষা করব। আমি তো আর পারতেছি না। মন চায় ওর সারা জীবন আমার কাছে রেখে দিই। ওকে আমাকে ভালোবাসে, ওর মতো একটা সুন্দর মেয়ে আমাকে ভালোবাসবে জীবনেও হয়তো না। এইগুলো ভাবতে ভাবতে আমি ঘুমিয়ে পড়লাম। এভাবে কেটে যায় আরো 3 মাস। একদিন কলেজে এসে নারকেল গাছের কাছে বসে আছি, এর ভিতর ফারজানা আসলো। আবির জানিস, আজকে আমি অনেক খুশি। কেন, তোর কি হয়ে গেছে তাই এত খুশি? আরে হয়নি, হবে। কালকে ছেলেপক্ষ আমাকে দেখতে এসেছিল। আমাকে দেখে তাদের অনেক পছন্দ হয়, তাই সামনের সপ্তাহে আমার বিয়ে। এনে কার্ড। কথাটা শুনে আমার বুকের ভিতরে দুমড়ে মুচড়ে যাইতেছে। তুই আমার সবচেয়ে কাছের বন্ধু, তেরে তো তোকেই আগে বলে দিলাম। ফারজানা তো তাড়াতাড়ি বিয়েটা না করলে হয় না? কি বলিস, সব রেডি করে রাখছে আব্বু আর আমি, এই বিয়েতে রাজি। আচ্ছা, আমার বাড়িতে একটু কাজ আছে, কালকে না হয় তোর সাথে কথা হবে। আমার জন্মদিন কালকে, আর এটা বলে তোকে বোকা বানিয়েছি। আবির, এবারে আমাকে কি গিফট দিবি? কার্ড খুলে দেখি সত্যি সত্যি ওর জন্মদিন। আমার মুখে আবারও হাসি ফুটে উঠল। তুই যেটা চাবি সেটাই পাবি। কি চায় তোর মনে? আমার মন যেটা চায় সেটা কি তুই দিতে পারবি? সেটা তোকে বুঝে নিতে হবে। যদি তুই বুঝে নিতে পারিস তাহলে সেই দিনটাকে একটা জিনিস দিব। কি জিনিস এখন দে আমাকে। তাহলে সেই দিনটাতে তোকে একটা জিনিস দিব। ওকে, দেবার চেষ্টা করব। আমি কোনোদিনও বাজিতে হারি না, সেটা তো তুই ভালো করে জানিস। দেখা যাবে পারিস কিনা। ওর সাথে আরো কিছুক্ষণ দুষ্টামি করে কলেজের ভিতরে ঢুকে পড়লাম। তারপরে সব ক্লাস শেষ করে বাড়িতে চলে এভাবে আরো কিছুদিন কেটে গেল। আজ ফারজানার জন্মদিন, তাই ওর জন্য একটা নীল শাড়ি কিনলাম, সাথে 2টো গোলাপ ফুল। ওকে আজ রাতে প্রপোজ করব। রাতের বেলা আমি ওদের বাড়িতে চলে আসি। এসে দেখি সবাই বসে আছে, তাই আমি সবাইকে সালাম দিলাম। তারপরে কুত্তা, আজকেও লেট করে এসেছিস। আজ তোকে কিছু বললাম না, তার কারণটা হলো আজ আমার জন্মদিন। নাটক না করে তাড়াতাড়ি কেকটা কাটতো, আমার আবার তাড়াতাড়ি বাড়িতে যেতে হবে। কেক কাটার পরে সবাই চলে যাবার পরে তোর সাথে আমার অনেক কাজ আছে। কি কাজ আছে? কেন ভুলে গেছিস? কি আজকে তুই জানিস কি বলবি? এই তো মনে পড়েছে। ফারজানা কেক কাটার পরে সবাইকে খাইয়ে দিল, সাথে আমাকেও। দুজনে একটা চেয়ারে বসে আছি। চল ছাদে যাব। ওর আর আমি ছাদে চলে আসি, দুজনে কথা বলতে আসি। এর ভিতর ফারজানা বলল, কি হলো? আমার গিফট কই? তাড়াতাড়ি আমার গিফট দে। আমি প্যাকেটটা ওর কাছে দিল। কি আছে এতে? খুলে তো দেখতে পারিস। আমি প্যাকেটটা খোলা শুরু করে দিলাম। খুলে দেখি একটা নীল শাড়ি। শাড়িটা অনেক সুন্দর, আমার ভীষণ ভীষণ পছন্দ হয়। বাহ, তোর পছন্দ আছে বটে। আর জানো কি বলবি? তার আগে শাড়িটা পরে আয়, তারপরে বলবো। এখন শাড়ি পরবো কিভাবে? আর শাড়ি পরতে অনেক সময় লাগে। তাহলে আয়, আমি পরিয়ে দেই। কত শখ! তা না হলে তুই আমার সবকিছু দেখে নে। সব দেখার মতলব, তাই না? না, কিছু দেখবো, তার আগেই চোখে হাত দিয়ে রাখবো নি। চোখে হাত দিয়ে রাখলে শাড়ি পরাবে কিভাবে? ধুর, তোর সাথে কথাই বলবো না। আমি বাড়িতে চলে গেলাম, তাহলে আমি যেটা বলছি সেটাই কর। বাড়িতে চলে গেলে তাহলে তোর পাটা আর আস্ত থাকবে না। ওকে, তুই এখানে বসে থাক, আমি আসতেছি। এটা বলে ফারজানা চলে গেল। আমি একা একা ছাদে বসে আছি আর ভাবতেছি যে আজ যদি ওকে প্রপোজ করি, তাহলে ও যদি রাজি না হয়, তাহলে আমি নিজেই নিজেকে শেষ করে দেব। আমি আজ ওকে প্রপোজ করবই। কিছুক্ষণ পরে ফারজানা আসলো আর আমি ওকে দেখে তো অবাক। এত সুন্দর আমার পাগলিটা। এভাবে তাকাস না,
পরে মশা ঢুকে যেতে পারে মুখের ভিতরে। আর একটু কাছে হয়, তোকে আর একটু দেখি। পরে দেখতে পারবি, এখন বল কি যেন বলবি। পাশে এসে বস। তারপরে ফারজানা আমার পাশে এসে বসে পড়লো। বল না, আমার কিন্তু আর তর সহ্য হইতেছে না। আমি ওর হাতে গোলাপ ফুল দিয়ে বললাম, ফারজানা, আমি না তোকে ভালো। থেমে গেলে কেন? বলতে বলছি, কিন্তু না, কিন্তু ছাদ থেকে ফেলে দিব। আমি তোকে ভালোবাসি। যেদিন তোর সাথে আমার প্রথম পরিচয় হয় সেদিন থেকে তোকে আমার মনের ভিতর জায়গা দিয়ে ফেলেছি। তুই কি আমাকে ভালোবাসবি? তোকে আমি হারাতে চাইছিলাম না, তার জন্য বলিনি। আমি ভাবছিলাম তুই হয়তো আমাকে ভালোবাসিস না। তুই আমাকে এই চিনেছিস? তুই ছাড়া আমি কি আর কারোর সাথে কথা বলতাম? না, সবসময় তোর সাথেই মিশতাম। তখনও বুঝলি না? এত যখন কথা শোনাচ্ছিস তাহলে তুই বলিসনি কেন? এটা তুই কোনো বইতে পেয়েছিস যে মেয়েরা আগে ভালোবাসার কথা বলে? তুই যদি আমাকে ভালোবাসতি তাহলে বলতেও পারতি। লাথি দিয়ে ছাদের ওই পাশে ফেলে দিব। তোকে আমার কথার মাঝে বুঝিয়ে দিইনি যে আমি তোকে ভীষণ ভালোবাসি? এখন বুঝেছি। কাছে আয় আবির। কাছে আসার সাথে সাথে আমি ওকে জড়িয়ে ধরলাম। আজ আমি অনেক খুশি, কারণ আমার পাগলটাকে পেয়ে গেছি। দেখেছিস চর দিয়ে গালটা লাল করে দিয়েছিস। তো এখন কি একটা চুমু দিব? একটাই হবে না, দুটো দিলে ভালো হয়। যদি পারিস তাহলে ঠোঁটেও একটা দিতে পারিস। শয়তান, দিবই না তোকে চুমু। একটা দিতে চাইছিলাম, একটাই তোর হবে না। একটা দিলে লাগবে না। তো আমি ছাড়া তোর ওই গেলে কে চুমু দিব শুনি? জানি না, আমি রাগ করে অন্য পাশে তাকিয়ে আছি। আমি আবিরে গেলে তোর চুমু দিয়ে দিলাম, সাথে ঠোঁটে একটা দিলাম। কি মহারাজ, এখন কি খুশি হয়েছে? অনেক হয়েছে। আর শোন, এখন এই তুই চলবে না, তুমি করে বলতে হবে। যদি বউকে কোনো সময় তুই বলো তাহলে লাঠি দিব। তুইটাই ভালো শোনায় আমার মুখে, তাই তুই করে বলি। তাহলে লাঠি দিব বলেছি, কি একবার কানে যায়নি? আমি পারবো না। তাহলে কথা বলবো না আর তোর সাথে। এখন যে তুই তুই কে বলেছিস? আমি তো তোর সাথে রাগ করবো বলেছি। আচ্ছা, তুমি করেই বলবো। ফারজানা, তুমি বললে আমার কেমন যেন লজ্জা লাগে। তুমি কি মেয়ে যে তোমার এত লজ্জা লাগে? ইস, কেন? আমি মেয়ে হতে যাব? এখন বল, আমি কি বাজিতে জিতেছি নাকি হেরেছি? আমি তোমার মুখ থেকে এটাই শুনতে চেয়েছিলাম। তো আমি তো জিতেছি, এখন তুমি বলে আমাকে কি দিবা? কেন? সেটা তো একটু আগে দিয়ে দিয়েছি। তাই ফারজানা, অনেক রাত হয়ে গেছে, এখন আমার বাড়িতে যেতে হবে। আম্মু অনেক চিন্তা করবে, তাই এখন যাই। কালকে তো কলেজে যেতে আছি, তাই না? আরো কিছুক্ষণ থাকি না তোমার পাশে, আমার থাকতে ভালোই লাগতেছে। আমি ওর কাছ থেকে বিদায় নিয়ে বাড়িতে চলে আসি। কলিং বেল দিতে না দিতেই আম্মু এসে দরজা খুলে দিল, আর আমাকে দেখেই বলা শুরু করে দিল, কি করে? তোর দুই গালে লাল কিসের দাগ? হায় রে আল্লাহ, মনে হয় লিপস্টিকের দাগ। এখন আমি কি যে বলবো। আম্মু, তেমন কিছু না। বললাম তো, কিছু মনে হয় ফারজানা কেক গালিয়ে দিয়েছে। তেমন কিছু না মানে? আমার কাছে আয় তো। এটা বলে আমার রুমে চলে আসি। তারপরে ফারজানা কল দিলাম। আমি কি জানতাম এটা তোমার আম্মু দেখবে? তো তোমার আম্মু কি কিছু বলেছে? আজকে আম্মু ধরে ফেলতো কে বলছিল লিপস্টিক দিয়ে আমাকে চুমু দিতে। তার আগেই আমার রুমে চলে এসেছি। তুমি আমাকে বাস দিতে চাও, তাই না? দেখে বলে দিতা যে বউ আমাকে চুমু দিয়েছে, তাহলে আর কিছু বলতো না। হয়েছে অনেক, এখন আমি ঘুমাবো। বাই। কেন? বর্গে কি কেউ বাজিতে চায়? তুমি একটা অলস, অলসটাই ঘুম ছাড়া আর কিছুই করতে পারে না। আর তুমি একটা গুন্ডি। তুমি আমাকে আবার এটা বলতে পারলা? কালকে যদি তোমাকে আমার হাতের কাছে পাই তাহলে কাঁচা খেয়ে ফেলবো। এখন চাইলেও সেটা পারবে না, কারণ তুমি এখন আমার সবকিছু, পুরো পৃথিবী তুমি আমার। কালকে আমি কলেজেই যাব না। না, এসে দেখো তাহলে তোমার আমি কি বলবো যে তুমি একটা মেয়েকে কিস করেছো। সেইবার কলেজ আসো না, আরো অনেক কিছু বানিয়ে বলবো, তখন বুঝবে মজা। তুমি তো একটা ফাজিল মেয়ে। এটা বলে ফোনটা কেটে দিলাম। পরের দিন আবারও কলেজে চলে আসি। এসে আবারও ওর রাগ। ও যে আমার সাথে কেন এতটা রাগ করে তা আমি কিছুই বুঝতেছি না। এভাবে আরো কিছুদিন কেটে গেল। একদিন কলেজের সামনে বসে আছি, এর ভিতর মিম আসলো। আবির, তোমাদের রিলেশন কেমন চলছে? অনেক ভালো, তবে ওর রাগও অনেক বেড়ে গেছে।
শুধু শুধু আমার সাথে রাগ করতেই থাকে। তোমাকে হয়তো ও অনেক ভালোবাসে, তাই রাগ দেখায়। তাই বলে এতটা রাগ দেখাবে? ফারজানা কি এখনো আসেনি? না, আমাকে আসতে বলে ও এখন নিরুদ্দেশ। চলো ক্লাসে যাব। দুজনে ক্লাসে চলে আসি। কিছুক্ষণ পর ফারজানা আসলো, আমার কাছে এসে আমার পাশে বসে পড়লো। আমি এসে চুদুরে হাত দিয়ে কষলানো শুরু করে দিলাম। কি হয়েছে বাবু, এমন করতেছো কেন? আমি মনে হয় আজকে ভূত দেখেছি। এত তাড়াতাড়ি তুমি তো কোনো সময় কলেজে আসো না, তাই এটা করেছি। আমার জান পাখিকে পেয়ে গিয়েছে, তাই কি দেরি করে আসতে পারি? কে তোমার জান? তুমি আমার জান, কলিজা, আরো অনেক কিছু। আসো বাবু, বুকে আসো। আমি দাঁড়িয়ে ওর কাছে আসতে যাব এমন সময় আবির, এখন কিন্তু আমরা কলেজে আসছি, তাই বুকে নেবো কিভাবে? কালকে রাতে তো অনেকক্ষণ আমরা বুকে ছিলাম। তাতে কি হয়েছে? মন চায় সারা জীবন তোমার বুকের ভিতর লুকিয়ে থাকি। তোমার আর আমার ভালোবাসা থাকা সারা জীবন, কোনোদিন কেউ এই বাঁধন ভাঙতে পারবে না। ইস, এত শখ! দেখবো বিয়ের পর এই ভালোবাসা কোথায় থাকে। ওই তোমার হয়েছে কি? এভাবে করতে আসছো কেন? কিছুক্ষণ পর স্যার আসলো, আমরা তাই উঠে আমার ব্রেঞ্চে চলে যাই। স্যারের কথাগুলো শুনতেছি, আর আবির আমার দিকে তাকিয়ে আছে। তাই আমি এর মনে একটা দুষ্টু বুদ্ধি চাপলো, খাতা থেকে কাগজ বের করে ওর গায়ে ছুঁড়ে মারলাম। এভাবে তাকিয়ে থাকলে আমার খুব লজ্জা করে। আমি আমার বউয়ের দিকে তাকিয়ে আছি, তাতে তোমার কি কোনো সমস্যা? এই যে বাবু, পড়াখায় মন দাও, সামনে আমাদের পরীক্ষা, সেটাকে তুমি ভুলে গিয়েছো? আমার কোনো ভয় নেই, কারণ আমার পিছনে তুমি আছো। সব তোমারটা দেখে দেখে নকল করব। দেখলে তো, তুমি দেখবে, আমি তোমাকে একটুও দেখবো না। দেখা যাবে। এর ভিতরে স্যার বলে উঠলো আমি ওর সাথে কোনো কথা বলি। আমি কিছু বলতে পারলাম না। এর ভিতর ফারজানা বলে উঠলো, স্যার ওকে জনমের পিটুনি দেন, শয়তানটা শুধু শুধু দুষ্টুমি করে। আয় আবির, দাঁড়াও। তুমি চুপ করো তো। মনে মনে ভাবলাম আজকে তোর সাথে কথা বলবো না। কলেজ ছুটি হওয়ার পরে আমি একা একা কলেজ থেকে আসলাম। আমি আর ওর কোনো কথা না শুনে আবারও হাঁটা শুরু করে দিলাম। তুমি যদি না দাঁড়াও তাহলে আমি কিন্তু রাস্তার সামনে চলে যাব। আবির দাঁড়িয়ে গেল, আমি গিয়ে ওকে ধরে ফেললাম। এমন করতেছো কেন? তুমি আমার সাথে এমন করেছো কেন? স্যারকে পিটানি দিতে বলেছো কেন? শয়তান, মজা করে বলেছি। হয়েছে, এখন হাঁটবি নাকি হাঁটবি না? আজ আর হেঁটে যাব, আজ রিক্সা করে বাড়িতে যাব না। কিছুক্ষণ পরে একটা রিক্সা ডাক দিলাম, তারপরে দুজনে উঠে পড়লাম। আমি চুপ হয়ে অন্য পাশে বসে আছি। তুই কি আমার সাথে কথা বলবি না? জানি না। তোমাকে আর কিছু বলবো না, তবু আমার সাথে রাগ করে থেকো না প্লিজ। কি করছো? রিক্সাওয়ালা মামা সব তো দেখে ফেলবে। হয়েছে, আমি আবির সাথে কথা বলা শুরু করে দিলাম। এর ভিতরে আবিরকে ছেড়ে দিলাম। কিছুক্ষণ পর আবিরকে ওদের বাড়ির কাছে নামিয়ে দিলাম। যাও বাবু। আমি আমার পাগলিটার সাথে রাগ করে থাকতে পারি? আমি বাড়ির ভিতর ঢুকে পড়লাম। রাতের বেলা বই পড়তেছি, এর ভিতর ফারজানার ফোন। আমি বই পড়ার সময় কারোর কল আবার রিসিভ করি না। এমনিতে আম্মু আজকে অনেক বকা দিয়েছে, আমি নাকি কলেজে উঠে পড়ালেখা বাদ দিয়ে দিয়েছি। তাই আজ রাগ করে বই ধরলাম। হঠাৎ টিন টিন করে একটা SMS আসলো। এই ছিল তোর ভালোবাসা? কতবার কল দিয়েছি, তুই রিসিভ করাও টাইম পাস না। জানতাম তুমি কি ভালোবাসিস না। SMS টা পড়ে কাঁদবো নাকি হাসবো কিছুই বুঝতে আসি না। এই মেয়েকে কেন আমি ভালোবাসতে গেলাম কিছুই বুঝতেছি না। আমি ওকে কল দেওয়া শুরু করে দিলাম। কিছুক্ষণ পরে রিসিভ করলো। এখন কল দিচ্ছিস কেন শালা? তুই তো আমাকে একটুও ভালোবাসিস না। আরো শোনো, আমার কথাটা একটু শোনো না প্লিজ। আমি তোর কোনো কথা শুনতে চাই না। আমি ওকে ফোন কেটে দিলাম। আমাকে যদি হারাতে চাও তাহলে কলটা কেটে দাও। এই বান্দর পোলা, তোকে হারাবো মানে? এখন যদি তুই আমার কাছে থাকতি তাহলে তোর কাছে 10টা চড়বা লাগিয়ে দিতাম। কেন এমন রাগ করো বলো? তুমি আমার রাগ তুললে কেন? আমি তোমাকে কতগুলো কল দিয়েছি, সেটা কি তুমি দেখেছো? আরে আম্মু বকা দিয়েছে তাই মনটা খারাপ হয়ে গিয়েছে। কেন? তুমি আবার কি করেছিলা? তারপরে সবকিছু ওকে বললাম। সেটা শুনে ওর কি হাসি। আমি হলে আরো তোমাকে বকা শোনাতাম। একদম হাসবে না, তাহলে পিটানি খাবে। এই শয়তান সাবরা, সাহস থাকে পিটা আমাকে।
তোমাকে আমি মারতে পারি? তোমাকে তো আমি আদর করব। কিভাবে আমাকে আদর করবে? জানি না। আচ্ছা এখন রাখি, কালকে কথা হবে। না, আমি আজকে সারা রাত তোমার সাথে কথা বলবো। তাহলে কথা বলা শুরু করে দাও, আমি কান দিয়ে শুনতে থাকি। আবির, তুমি আমাকে বিয়ে করবে কবে? এত তাড়াতাড়ি কি কেউ বিয়ে করে? এখন তো আমার বিয়ের বয়সই হয়নি। এই মজা না করে বলো তো, তুমি না ফাজিল। আমি তো এখনো ফিডার খাই। চলো কালকে আমরা বিয়ে করে নিই। ভালো লাগে নাকি অন্য কিছু দেখার মতলব? আমার পাগলিটারই তো ফাজিল, তাই না? কালকে একটু শাড়ি পরে কলেজে এসো। আমার শাড়ি পরতে পেট বের হয়ে থাকে, সেটা তুমি ভালোভাবে দেখতে পাও, তাই না? তোমাকে শাড়ি পরলে অনেক ভালো লাগে, তাই বলতেছি। তুমি আমাকে এতটা খারাপ ভাবো? হ্যাঁ, আমি সত্যিই খারাপ। ওকে, খারাপ ছেলের সাথে কথা বলা লাগবে না। একদম কল কাটবি না। তোকে আমি খারাপ বলেছি? আমি তো মজা করে বলেছি। আচ্ছা ঠিক আছে, রাখি তাহলে। ভালোবাসি। ভালোবাসি, এটা বলে ফোনটা কেটে দিলাম। পরের দিন কলেজে চলে আসি, এসে দেখি ফারজানা আমার কথা মতো শাড়ি পরে এসেছে। আমি আর কাছে চলে আসি। শাড়ি পরছো কেন? আমি তো পরতে বারণ করেছিলাম। তোমার জন্য পড়েছে কে? আমি তো আমার বরের জন্য পড়েছি। কলেজে যাবা নাকি এখানেই বসে থাকবা? কলেজ করবো না, আমার মন চাইছে ওদেরকে ঘুরে আসি। এত সুন্দর মেয়েকে নিয়ে ঘুরতে গেলে অন্য কেউ তুলে নিয়ে যেতে পারে। আবির, এত পাম দিও না তো। পাম কি সেটা আমি এখনো জানি, সো আমি পাম দিচ্ছি না। একদম সত্যি কথা বলতেছি। আমি আমি আবিরের হাতটা টান দিয়ে উঠিয়ে নিলাম। তারপর ওকে নিয়ে নদীর পাশে চলে আসি। আমরা দুজনেই কথা বলতেছি আর ফারজানা চলে গেল এলোমেলো হয়ে যাচ্ছে। পাগলিটাকে আজ কত সুন্দর লাগতেছে তা বলে বোঝাতে পারবো না। আমি শুধু ওর দিকেই তাকিয়ে রয়েছি। ফারজানা তুমি এত সুন্দর কেন? চাপা বাদ দাও, আমার পাগলটা সব থেকে বেশি সুন্দর। তাই তোমার গাল দুটো একটু ধরি। কেন গাল ধরবে? পরে যদি গাল দুটো বলে যায় তখন কি বলবো বলো? তখন তো আমাকে কেউ পছন্দই করবে না। কারো পছন্দ করা লাগবে না, তোমার পাগলটাই পছন্দ করলেই হবে। আমি গিয়ে ওর গালে দুটোই টান দিলাম, তারপরে একটা কিস দিয়ে ফেললাম। শয়তান না হলে আমাকে চুমু দেওয়ার মতলব ছিল? আমার বুকে আলতো করে ঘুষি মারা শুরু করে দিলাম। মেরে না, তাহলে আমি তো মরে যাব। চুপ করো তো। এমন কথা যদি আর কোনোদিনও মুখে এনেছো তাহলে তোমাকে যে কি করব তা আমি নিজেও জানি না। কিছু করা লাগবে, একটা পাপ্পি দিলেই হবে। তুমি না ফাজিলের হাড্ডি। আচ্ছা ঝগড়াবাদ, এখনো তুমি কি কিছু খাবে? বাদাম আর আইসক্রিম খাবো। আনো, আর আইসক্রিম কিন্তু একটা আনবা। আমি আনতেছি। কেন, আমি কি খাবো না? না, তোমার খাওয়া লাগবে না। দুষ্টমি না করে বলো, আইসক্রিম খাবে? আমি ওর কথা মতো বাদাম আর আইসক্রিম নিয়ে আসলাম। তারপরে দুজনে বাদাম খাওয়া শুরু করে দিলাম। দুজনে পা দুলাচ্ছি আর বাদাম খাচ্ছি, আর মাঝে মাঝে ফারজানা চুল ধরে নান দিতে আসি। শয়তান, আমার ঠোঁটে লিপস্টিক খাইতে পারো কিন্তু কোনো আইসক্রিম খাইতে পারো না। কেন, আমি তোমার মুখের আইসক্রিম খাবো? আমি আবার কোন সময় তোমার ঠোঁটের লিপস্টিক খেলাম? হ্যাঁ, এখন আর কিছু বলা লাগবে না, চলো বাড়িতে যাব। আমি ওর হাতের আইসক্রিম নিয়ে খাওয়া শুরু করে দিলাম। তা দেখে ফারজানা আমার দিকে তাকিয়ে রয়েছে। তুমি না কি করে খাবে না? তবে এতক্ষণ নাটক করলে কেন? আমি ওকে আর কিছু বললাম না, ওর ধরে বাড়িতে চলে আসি। এভাবে 2 বছর কেটে গেল। আজ আমাদের সম্পর্কের বয়স 2 বছর হয়ে গেছে। কিছুদিন পরে ফারজানা আমার সাথে কেমন যেন করছে। কল দিলে কল রিসিভ করে না, আর আমাকে কেমন যেন এড়িয়ে চলে। বিকেলবেলা ছাদে বসে আছি, কথাগুলো ভাবতেছি। আমি মনে মনে ভাবলাম, ও কেন আমার সাথে এমন করতেছে। আমি ওর নাম্বারটিতে কল দিতে লাগলাম, কিন্তু কল রিসিভ করছে না। বারবার দেবার পরে রিসিভ করলো। বারবার কল দাও কেন? আমি কিছুই বুঝলাম না। ফারজানা তুমি আমার সাথে কেন এমন করতে আসো? আমি কি এখন আর ভালো লাগে না? তেমন কিছু না, আসলে আমার শরীরটা তেমন ভালো না। আমি কল দিলেই তো বলো তোমার শরীর ভালো না। কেন তুমি আমার সাথে এমন করো? আর একটু কথা বলি না প্লিজ? আচ্ছা, আমার কিছু বলতে চাই না, বাই বাই। আমি আর ফোনটা কেটে দিলাম। তোমার সাথে আগে মতো কথা বলতে পারি না। কল দিলেই তুমি নানা ধরনের বাহানা দেখাও। কেন এমন করো? বাই বলে ও ফোনটা কেটে দিল। তখন আমার কষ্টে বুকটা ফেটে যাচ্ছে, কি করব বুঝতেছি না। ও হঠাৎ করে এমন পরিবর্তন হয়ে গেল কেন? এগুলো আমি এক মনে ভাবতেছি। এভাবে আরো কিছুদিন কেটে গেল। এতদিন ফারজানা তেমন কলেজেও যায়নি।
আর আমার সাথে কথা বলেনি। আজ আমি একটু তাড়াতাড়ি কলেজে গেলাম, গিয়ে আমি তো মরে যাবার পালা। আমি যা দেখলাম তা আমি জীবনেও ভাবতে পারছি না। আমি দেখতে পেলাম ফারজানা একটা ছেলের হাত ধরে বসে আছে। ছেলেটা আমাদের কলেজের নাকি সেটাও বলতে পারবো না। আমি ওদের কাছে চলে আসি। সরি আবির, আসলে আমি তোমাকে ভালোবাসি না। তোমার সাথে আমি মজা করেছি। ও আমার বয়ফ্রেন্ড, আর ওর সাথে আমার বিয়ে ঠিক হয়ে আছে। ফারজানা সব কি? আর তুমি ওর হাত ধরে আছো কেন? আবির, কিছুই মিথ্যা না। আমি যেটা বলেছি একদম সত্যি কথা। হে ফারজানা, তুমি এগুলো কি বলতে আসো? তুমি একবার বলো যে ওই ছেলেটা তোমার কে হয়। আবির, ছেড়ে দে, আমার কিন্তু লাগতেছে। আবির, আমাকে ছাড়। আমি গিয়ে ওর হাত ধরলাম। প্লিজ বলো যে এগুলো সব মিথ্যে। আমি ওকে এক ঝটকায় আমার বুকে নিলাম। দুজনে দুজনের দিকে তাকিয়ে আছি অনেকক্ষণ নীরবতার পরে। আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। আমি তোমাকে অনেক ভালোবাসি, প্লিজ তবু আমাকে ছেড়ে যেও না। আমি এখন থেকে তোমার সব কথা মেনে চলবো, আর বেশিক্ষণ ঘুমিয়ে থাকবো না। তাড়াতাড়ি কলেজে আসবো। ছাড়বি না মানে? শোন, তুই আর আমার সাথে কথা বলবি না, কল দিবি না, SMS-ও দিবি না। তুমি ছাড়বো না, এটা বলে দুজনে হাত ধরে চলে গেল। আমি মাটির নিচে বসে পড়লাম। চোখ থেকে জল ঝরতে লাগলো। কেন আমার সাথে এমন করলো? আমি আর কলেজে দাঁড়ালাম না, দোকানে চলে আসি। দোকান থেকে নেশা করার জন্য অনেক কিছু কিনলাম। তারপরে বাড়িতে চলে আসি। রুমে এসে দরজাটা আটকে দিলাম। তারপরে সিগারেটের আগুন ধরিয়ে দিলাম। সিগারেটের আগুন চলতেছে আর এদিকে আমার চোখ দিয়ে পানি পড়তেছে। ও তাহলে আমার সাথে এতদিন টাইম পাস করেছে। পরের দিন কলেজে চলে আসি ফারজানাকে একটু দেখার জন্য, কিন্তু কলেজে আসলো না। আমি মন খারাপ করে একপাশে বসে আছি। কিছুক্ষণ পরে মিম আসলো। আবির, তোমার কেমন লাগতেছে? কেন, কি হয়েছে তোমার? আমি ওর কোনো কথা না শুনে অন্যদিকে তাকিয়ে রয়েছে। এমন সময় মিম আমার হাত ধরে বলল। বলো না কি হয়েছে। তারপরে মিমকে সবকিছু খুলে বললাম, আর আমার চোখ দিয়ে পানি পড়তেছে। বলো মিম, ও কেন আমার ভালোবাসাটাই নাটক করলো? আমি তো ওকে আমার নিজের থেকেও বেশি ভালোবেসেছিলাম। তোমার কি শরীর ভালো না? মিম ওর হাত দিয়ে আমার চোখের পানিগুলো মুছাতে লাগলো। কিচ্ছু ঠিক হবে না, এটা বলে আমি বাড়িতে চলে আসি। আর তারপরে সিগারেটে আগুন ধরিয়ে দিলাম। এভাবে আর কিছুদিন কেটে গেল। একদিন আমি কলেজে বারান্দায় বসে পুরনো কথা ভাবতেছি। কেন তুমি আমার জীবন নিয়ে এরকম করলা? ফারজানা আমার সাথে ব্রেকআপ করার পরে একদিনও কলেজে আসেনি। কেন সেটা বলতে পারবো না। হয়তো এখন ভালোবাসার মানুষ নিয়ে অনেক সুখে আছে। এমন সময় মিম আসলো দৌড়িয়ে। তাড়াতাড়ি হাসপাতালে চলো, ফারজানা তোমাকে দেখতে চেয়েছে। কেন? ও হাসপাতালে পাপি শাস্তি পেয়েছি নাকি? আবির, আসলে ফারজানা তোমাকে অনেক ভালোবাসে, আর ও তোমার সাথে এমন করছে কারণ ওর ক্যান্সার হয়েছে, তাই তোমাকে এতদিন এড়িয়ে চলেছে। তার কারণ হলো ও মারা যাবার পরে তুমি জানো না কষ্ট পাও, তাই ও সেদিন আমাকে কাঁদতে কাঁদতে সব বলেছিল। কথাটা শুনে বুকের ভিতরে ফেটে যাচ্ছে। ও এখন কোন হাসপাতালে আছে? বরিশালে সরকারি হাসপাতালে, তাড়াতাড়ি চলো। কথাটা শুনে আমি একটা দৌড় দিলাম। এসে দেখি ওর সাথে ওদের পরিবার সবাই বসে আছে। আম্মু, তোমরা বাহিরে যাও, ওর সাথে কিছু কথা আছে। ওইটি বলার সাথে সাথে সবাই চলে গেল। আমি চুপ হয়ে ওর দিকে তাকিয়ে আছি। তোমার এসব হয়েছে, আমাকে কেন বলনি? আমি যেটা করেছি তার জন্য হয়তো কথা না বলারই কথা। ওর কথা শুনতে আসি, আর চোখ দিয়ে আমার বৃষ্টির মতো পানি পড়তে আছে। আমি জানি আমার চেয়ে তুমি আমাকে অনেক ভালোবাসো। আমি যদি তোমাকে এটা বলতাম না, তাহলে অনেক কষ্ট পেতাম, তাই বলিনি। তোমাকে এড়িয়ে এড়িয়ে চলেছি। তুমি না অনেক শুকিয়ে গিয়েছো। দুজন দুজনের চোখের দিকে তাকিয়ে আছি, আর দুজনের চোখ দিয়ে অঝরে পানি পড়তেছে। এই পাগল, খাদো কেন? আমি তো এখনো বেঁচে আছি। জানো আবির, আমি যখন তোমার সাথে খারাপ ব্যবহার করতাম তখন আমার কতটা খারাপ লাগতো, তো তোমাকে বলে বোঝাতে পারবো না। একদম চুপ, তোমার কিচ্ছু হবে না। দেখো ফারজানা, প্লিজ একটু চুপ করো। আমি হাত জোর করে বলতেছি। না রে পাগল, আমি ঠিক আছি। এই পাগল, একদম কাঁদবি না। আমার যদি কিছু হয়ে যায় তবুও কাঁদবে না। আমি হয়তো আর বাঁচবো না। আমাকে একটু শেষবারের মতো জড়িয়ে ধরবা? আমি গিয়ে ফারজানাকে জড়িয়ে ধরলাম। ফারজানা, তোমার কিচ্ছু হবে না,
এমন রোগ সবারই হয়, সবাই বেঁচে থাকে, তোমার কিচ্ছু হতে দিব না। আমি আবিরের কপালে একটা চুমু দিলাম, তারপরে ছেড়ে দিলাম। বলো কি কথা? এমন সময় মিম আসলো। মিম এখানে বসে তোমার সাথে কিছু কথা আছে। ফারজানা, তোমার কিচ্ছু হবে না। দেখো, তোমার সাথে আবিরের ভালোবাসা আছে। আমি যদি কিছু করে আমার যদি কিছু হয়ে যায়, তাহলে আমার পাগলটাকে দেখে রেখো। আপনাদের সবাইকে এখন বের হতে হবে, এখনই অপারেশন করতে হবে। ডাক্তার, এখনই কি সময় হয়ে গেছে? আর একটু পরে করলে হয় না? রোগীর অবস্থা তেমন ভালো না। আমি আর মিম উঠে চলে যাবো এমন সময় ফারজানা আমার শার্ট টেনে ধরলো। আমি যদি আর না ফিরে আসি, তাহলে নিজের প্রতি একটু যত্ন নিও। তুমি এমনিতেই কিন্তু অগোছালো। চাইছিলাম তোমার সাথে সারাটা জীবন ধরে বাঁচবো, সেটাও আর হলো না। আমি আর এখানে দাঁড়ালাম না। ফারজানার কথা শুনে আমার কান্না চলে আসলো, আর আমার চোখ দিয়ে পানি পড়ে গেল। আমি আল্লাহকে বলতে লাগলাম, আল্লাহ, ওকে তুমি বাঁচিয়ে দিও, ওর যেন কিচ্ছু না হয়। হঠাৎ আমার পিঠে কারো হাতে অনুভব পেলাম, তাকিয়ে দেখি মিম। আবির, দেখো, ফারজানার কিচ্ছু হবে না। মিম, ওর যদি কিছু হয় তাহলে আমি আর বাঁচবো না। আমি ওখানে বসে বসে ফারজানার কথাগুলো ভাবতেছি। 3 ঘন্টা পরে ডাক্তার অপারেশন করে বের হয়ে আসলো, তাই আমরা সবাই তার কাছে চলে আসি। ডাক্তার, ফারজানার খবর কি? দেখতে পেলাম ডাক্তার কোনো কথা বলতেছেন। প্লিজ বলেন না। ভয়ের কোনো কারণ নেই, তিনি এখন নিরাপদ। কথাটা শুনে সবার মুখে হাসি চলে আসে। ডাক্তার, আমরা কি ওর সাথে দেখা করতে পারি? তার এখন জ্ঞান ফেরে নাই, তাই একটু পরে দেখা করুন। এটা বলে ডাক্তার চলে গেল। অনেকক্ষণ পরে ফারজানা অজ্ঞান থেকে ফিরল, তাই আমরা সবাই ওর কাছে চলে, ও শুধু আমার দিকে তাকিয়ে আছে। আর আমিও কিছুক্ষণ পর ফারজানার সাথে কথা বলে সবাই চলে গেল, শুধু আমি ওকে ওখান থেকে গেলাম। এই পাগল, কান্না করতেছো কেন? আমি তো বেঁচে আছি। আমি কি ওকে জড়িয়ে ধরলাম। আমি ভাবতেছি তোমাকে হয়তো আর ফিরে পাবো না। আমি কোথাও যাব আমার পাগলকে রেখে? তোমার শরীর এখন কেমন লাগতেছে? এখন অনেকটা ভালো লাগতেছে। আমি ঘুমাবো না, তোমার সাথে কথা বলবো। এখন একটু ঘুমানোর চেষ্টা করো, তাহলে শরীর খারাপ হতে পারে। আমি ঘুমালে আবার তুমি আমার ছেড়ে কোথাও যাবে না তো? এখন না, আমি তোমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছি, আর তুমি ঘুমিয়ে পড়ো তো। কোথায় যাব আমার পাগলিকে রেখে? আমি আমার পাগলির পাশেই আছি। আমি ওর মাথায় হাত বুলিয়ে দিচ্ছি, আর ও আমার দিকে তাকিয়ে রয়েছে। এই, চোখ বুঝো না কেন? আমার তো ঘুমই আসতেছে না। আবার এটা বলো, আমি যদি আর না ফিরে আসতাম, তাহলে তুমি আমাকে একটু মনে রাখতে। আমি হাত দিয়ে ওর চোখ জোড়া চেপে ধরলাম। চুপ, একদমই কথা যেন তোমার মুখে না শুনি। আচ্ছা, আমি ঘুমাচ্ছি। কেমন জানো আজকে একটু বেশি লজ্জা করতেছে। কিছুক্ষণ পরে ফারজানা ঘুমিয়ে পড়লো। এভাবে 15 দিন কেটে গেল। আজকে ফারজানা অনেকটা সুস্থ, তাই ওকে বাড়িতে নিয়ে গেল। আর আমিও বাড়িতে চলে আসি। এসে আমি আম্মুর কাছে চলে আসি। ফারজানা এখন কেমন আছে? অনেকটা সুস্থ আছে। আম্মু, একটা কথা বলি? বল। আম্মু, আমি বিয়ে করতে চাই। ফারজানাকে আমি অনেক ভালোবাসি। তাই? এটা আগে বলবি না? ওই মেয়েটাকে আমারও অনেক ভালো লাগে। তাহলে আমাদের বিয়ের ব্যবস্থা করো। আর তোর সাথে মানাবে। আচ্ছা, আজকে ওর পরিবারের সাথে কথা বলবো। ঠিক আছে, বিকেলবেলা কিছু আত্মীয় আর আমরা সবাই মিলে ফারজানাকে দেখতে যাই। তারাও রাজি হয়ে যায়। সামনের মাসের প্রথম সপ্তাহে আমাদের বিয়ে। আস্তে আস্তে দিন ঘনিয়ে আসলো, অবশেষে আমাদের বিয়েটাও হয়ে যায়। এই 1 মাসের মধ্যে ফারজানার সাথে কোনো দেখা হয়নি, কিন্তু মাঝে মাঝে ফোনে কথা হতো। আজ আমাদের বাসর রাত, তাই আমি বাসর ঘরের সামনে চলে আসি। এসে দেখি আমার রুমটা ফুল দিয়ে সাজানো হয়েছে, আর ফারজানা লাল বেনারসি পরে খাটে বসে আছে। ওকে দেখতে অনেক সুন্দর লাগতেছে, মনে হয় একটা পরী বসে আছে। আমাকে দেখেও নিচে নেমে আসলো, তারপরে আমাকে সালাম দিল। আমাকে ধরে ওঠালাম। ফারজানা লজ্জা পেয়ে অন্যদিকে তাকিয়ে রয়েছে, তাই আমি ওকে বুকে নিলাম। তোমার এত লজ্জা কেন শুনি? আবির, চলো একটু ছাদে যাই। সেই লজ্জাটা কি আমাকে দেখে নাকি? কেন? তোমার কোলে বসে চাঁদ দেখবো তাই। আর শোনো, ছাদ পর্যন্ত আমাকে কিন্তু কোলে করে নিয়ে যেতে হবে। আমি ওকে কোলে তুলে নিয়ে ছাদে চলে আসি। কিছুক্ষণ পরে ফারজানা আমার কোলে শুয়ে পড়ল। আবির, জানো তোমার সাথে যখন খারাপ ব্যাপার করতাম, তখন আমি যে বাসায় বসে কতটা কান্না করতাম, তা তোমাকে বলে বোঝাতে পারবো না। আমাকে তো তুমি বলতে পারতে তোমার এটা হয়েছে।
বলনি তাতে যে আমি কতটা কষ্ট পেয়েছি। ও ভালো কথা, ওই দিন যে তোমার হাত ধরছিল সেই ছেলেটিকে। ওইটা আমার মামাতো ভাই ছিল, ওকে অনেকবার বোঝানোর পরও রাজি হয়ে যায়। ও তোমার হাত ধরেছে তাতে আমার অনেক খারাপ লাগছিল। এখন তো আর কেউ ধরতে পারবে না। ফারজানা, তুমি আমাকে কতটা ভালোবাসো? তা তোমাকে বলবো কেন? এত তারা কিসে শুনি? বলা লাগবে না, চলো রুমে যাবো। এই যে মিস্টার আবির, আজকে তোমার বাসন না, আজকে দুজনে জড়িয়ে ধরে ঘুমিয়ে থাকবো, আর বাসর হলো কালকে। সবাই এরাতে করে, আমরা না হয় পরের দিন করব। ওদিকে আবার বাসর করতে দেরি হয়ে যাবে না, তাই তো এত তাড়া কেন? সবাইকে তো এই রাতেই করে, তাহলে আর কোনোদিনও করা লাগবে না। আর অনেকক্ষণ ছাদে থেকে আমি আর ফারজানা রুমে চলে আসি। পালে ঘুমিও, এমন কামড় দিব 20টা সেলাই লাগবে, মনে রেখো। আমি ঘুমাবো, তাতে তোমার কি? তুমি বলেই দিয়েছো যে আজকে কিছু হবে না। এটা বলে ফারজানা চলে গেল। কিছুক্ষণ পরেও আসলো, এসে আমার বুকের উপরে শুয়ে পড়লো। কি বাবু, তোমার কি মন খারাপ নাকি? আমার মন সবসময় ভালো থাকে, খারাপ থাকবে কেন? এটা বলে ফারজানা চোখ বুজে নিল। কিছুক্ষণ পরে আমি ওকে ডাক দিতে লাগলাম, বউ, ও বউ। আমি চুপ হয়ে অন্যদিকে তাকিয়ে রয়েছি, একটা পাপড়ি দিব। এটা বলার পরে আমার মনে একটু জোর আসলো। আমি গিয়ে ওর ঠোঁটের সাথে আমার ঠোঁট মিশিয়ে দিলাম। অনেকক্ষণ পরে ছেড়ে দিলাম। এই কি হয়েছে তোমার, বলো তো? ঘুমাতে দিবা না নাকি? কি হয়েছে বলো না, কেন? আমি কি তোমাকে দিতে বারণ করেছি? হ্যাঁ, তুমি বলে দিয়েছো যে তুমি আমার নিচের বউ, আর নিজের বউয়ের সাথে আমি যেটা করি তাতে তোমার কি? এখন আমি অন্য কিছু করব। শয়তান, এত জোরে কি চেপে ধরে? হ্যাঁ, আমার আর একটু কাছে আসো, দেখিয়ে দিচ্ছি কি করতে চাই। ফারজানাকে টেনে আমার কাছে নিয়ে আসি, যেটা দেখে ফারজানা চোখ বুজে নিল। আমি ওর গালে আরো দুটো চুমু দিয়ে এরপরে যেটা হয় সেটা বলা দরকার নেই। সকাল সকাল ঘুম থেকে উঠে দেখে ফারজানা লজ্জা পেয়ে অন্যদিকে তাকিয়ে রয়েছে। কি পাগলি, কি হয়েছে? আমি আবার তোমাকে কি করেছি বলো? আমি ওকে টেনে আমার বুকের উপরে শুইয়ে দিলাম। বউকে এখন আদর করব। ইস, বউয়ের সাথে দুষ্টুমি করবো না তো কার সাথে করবো? তো অন্য মেয়ের সাথে করব। এটা বলে ফারজানা উঠতে যাবে, অমনি আমি আবার ওকে আমার বুকের উপরে নিলাম। আমি ওর কথা মতো কান ধরলাম। গল্পটা কেমন লেগেছে জানাতে ভুলবেন না। এইরকম আরো সুন্দর সুন্দর গল্প শুনতে চাইলে অবশ্যই আমাদের সাথে থাকবেন।